সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে আমার সালাম জানিয়ে আসসালামু আলাইকুম। শুরু করছি রাজবাড়ী সরকারি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ক্লাসের সূচনা করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেই সাথে তোমাদেরকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে আমি ব্যবসায়ী সংগঠন ও ব্যবস্থাপনার দ্বিতীয় পত্রে যে বিষয়টা গত 2 ক্লাসে আমি অলরেডি আলোচনা করেছি, আজকে আবারও তোমাদের মাঝে আমি আলোচনা করব সেই অধ্যায়ের কিছু টপিক নিয়ে। আজকে যে টপিকগুলো নিয়ে আলোচনা করব তার মধ্যে অন্যতম হচ্ছে সরলরৈখিক সংগঠনের সুবিধা ও অসুবিধা কি, সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন ব্যবস্থাপনার বা কর্মী সংগঠনের সুবিধা ও অসুবিধা কি, এবং আলোচনা করব আমরা গত ক্লাসে কি কি আলোচনা করেছি সে বিষয়ে একটা আলোচনা করব। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এ পর্যায়ে আমি তোমাদের সাথে আছি বরাবরের মতোই মোহাম্মদ কুতুবউদ্দিন, প্রভাষক, ব্যবস্থাপনা বিভাগ, রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করছি তোমরা সকলেই অনেক পড়ালেখা করছো, নিয়মিত আমরা যে বিষয়গুলো আলোচনা করছি তোমাদের সাথে সেই বিষয়গুলো নিয়মিত পড়ছো, এবং কোথাও ভুল ভ্রান্তি হলে বা কোথাও বুঝতে প্রবলেম হলে বা কোথাও বুঝতে সমস্যা হলে আমাদের সাথে এসে বা ফোনের মাধ্যমে জানার বা বোঝার চেষ্টা করবে, বা কমেন্ট বক্সে তোমরা তোমাদের প্রবলেমগুলো তুলে ধরবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন প্রথমেই আমরা একটু রিক্যাপ করে আসি, অর্থাৎ আমরা গত ক্লাসগুলোতে কি কি বিষয় আলোচনা করেছি এবং এই জিনিসগুলো প্রত্যেকটা টপিকসই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ এবং বোঝার জন্য জরুরি। সো আমরা চাইবো তোমরাও ভালো করে বোঝার চেষ্টা করো এবং বন্ধু বান্ধবের সাথে বিভিন্ন কমিউনিকেশন মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তোমরা একে অন্যের সাথে তোমাদের মতামত গুলোকে শেয়ার করতে পারো। আবার আমাদের যে রাজবাড়ী সরকারি কলেজের যে ওয়েব একটা ফেসবুক পেজ আছে, সেই পেজে তোমরা তোমাদের যে প্রবলেম গুলো আছে সেগুলা কমেন্ট করে জানানোর চেষ্টা করবে। তো প্রথমেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করতেছিলাম সেই চ্যাপ্টারের নাম হচ্ছে সংগঠিতকরণ বা সংগঠন। প্রথমে আমরা জেনেছি সংগঠন বলতে কি বুঝি বা সংগঠিতকরণ কি। দেন আমরা জানার চেষ্টা করেছি সংগঠন প্রক্রিয়ার বিভিন্ন পদক্ষেপ কি কি, সেইটা জানার চেষ্টা করেছি। দেন আমরা একটি আদর্শ সংগঠন ব্যবস্থার কি কি বৈশিষ্ট্য বা কি কি ফিচার থাকে সেগুলো আলোচনা করেছি। দেন আমরা আলোচনা করেছি সংগঠিতকরণ ও সংগঠনের গুরুত্ব কি, সেগুলো আলোচনা করেছি। দেন হচ্ছে সংগঠনের মূলনীতি বা নীতিমালা বলতে আমরা কি বুঝি, এই সংগঠনের নীতিমালা বা মূলনীতিগুলো কি কি সেগুলো জানার চেষ্টা করেছি। এবং আরো আলোচনা করেছি সংগঠন কাঠামো বলতে আমরা কি বুঝি এবং সংগঠন কাঠামোর বিভিন্ন প্রকারভেদ, অর্থাৎ কি কি শ্রেণী বিভাগ আছে সংগঠন কাঠামোর, সেগুলোই আজকে আমি তোমাদের মাঝে ডিটেইলস আলোচনা করব। অর্থাৎ সরল রৈখিক সংগঠন বলতে আমরা কি বুঝি, সরল রৈখিক ও পদস্থ কর্মী সংগঠন, দেন হচ্ছে মেট্রিক সংগঠন, কার্যভিত্তিক সংগঠন, কমিটি, এবং সর্বশেষ কমিটি দিয়ে শেষ করেছিলাম। এখন আমরা এই বিভিন্ন সংগঠনগুলোর কি কি সুবিধা এবং অসুবিধা আছে সেগুলো জানার চেষ্টা করব। প্রথমেই সরলরৈখিক সংগঠনের কি কি সুবিধা আছে এটা জানার জন্য আমরা এর আগে বা প্রিভিয়াস ক্লাসগুলোতে আলোচনা করেছি সরলরৈখিক সংগঠন কি। যদি আমরা দেখি যে সরলরৈখিক সংগঠন বলতে আমরা কি বুঝি, সরলরৈখিক সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা সরল রেখা আকারে ক্রমান্বয়ে নিচের দিক থেকে নেমে আসে, ক্রমান্বয়ে উপর থেকে নিচের দিকে নেমে আসে এবং বিভিন্ন স্তরে নিযুক্ত সরলরৈখিক নির্বাহীগণ কোনো সহযোগীর সহায়তা ছাড়াই নিজ বিভাগে সর্বময় দায়িত্ব পালন করেন।
এই ধরনের সংগঠনকে বলা হয় সরলরৈখিক সংগঠন। তো সরলরৈখিক সংগঠনের প্রথম যে সুবিধাটা দেখা যায় বা পাওয়া যায় সেটা হচ্ছে সরল ও সহজবোধ্য সংগঠন। অর্থাৎ সরলরৈখিক সংগঠনটা হচ্ছে এমন এক ধরনের সংগঠন যেটা হচ্ছে কি খুবই সরল এবং সহজবোধ্য সংগঠন। অর্থাৎ এটা প্রত্যেকটা কর্মী, প্রত্যেকটা ঊর্ধ্বতন কর্মকর্তা এই সংগঠন সম্পর্কে জানে এবং সহজেই বুঝতে পারে এবং এটার সাথে সহজেই খাপ খেয়ে নিতে পারে। তো এই জন্য এই সংগঠনটা হচ্ছে সরল ও সহজবোধ্য সংগঠন। দেন হচ্ছে দায়িত্ব ও কর্তৃত্বের সুস্পষ্ট বন্টন। অর্থাৎ সরলরৈখিক সংগঠনের কর্তৃত্ব দায়িত্ব স্পষ্ট রূপে বর্ণিত হয় বা বর্ণিত ও বণ্টিত হয়। ফলে কর্তৃত্ব ও দায়িত্ব নিয়ে কর্মীদের মাঝে কোনো ভুল বুঝাবুঝি তৈরি হয় না। দেন হচ্ছে স্বয়ংসম্পূর্ণ বিভাগ। স্বয়ংসম্পূর্ণ বিভাগ অর্থাৎ এইরূপ সংগঠন কাঠামো সংগঠনের কাজকে প্রয়োজন মাফিক বিভিন্ন বিভাগে ভাগ করা হয় এবং প্রতিটা বিভাগের জন্য একজন বিভাগীয় প্রধান নিয়োজিত থাকে। উক্ত প্রধান তার বিভাগের ওপর সর্বময় কর্তৃত্ব প্রয়োগ করেন। এরূপ প্রতিটা বিভাগ অন্য বিভাগ থেকে পৃথক ও স্বয়ংসম্পূর্ণ হয়ে থাকে। যদি উদাহরণস্বরূপ আমি প্রিয় শিক্ষার্থী বলতে চাই, তাহলে আমরা যে এই যে কলেজগুলা বা স্কুলগুলোর যে ব্যবস্থাপনা বিভাগটা থাকে বা ব্যবস্থাপনার যে কাঠামোটা থাকে, এই কাঠামোগুলা পুরাই সরলরৈখিক ভিত্তিতে করা হয়ে থাকে বা সরলরৈখিক সংগঠনের কাঠামোতে করা থাকে। যেমন আমাদের কলেজের কথা বলি, কলেজের অ্যাডমিনিস্ট্রেশন বা প্রশাসনের কথা যদি বলি, সবার প্রথমে থাকে অধ্যক্ষ স্যার, দেন থাকে উপাধ্যক্ষ স্যার, দেন তারপরে বিভাগীয় প্রধানগুলো বা অন্যান্য নেতৃবৃন্দ এর সাথে আসতে থাকে। অর্থাৎ প্রত্যেকটা, যেমন যদি বলি ব্যবস্থাপনা বিভাগ স্বয়ংসম্পূর্ণ, অ্যাকাউন্টিং বিভাগ অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্টের থেকে আলাদা এবং স্বয়ংসম্পূর্ণ। সো এখানে প্রত্যেকটা বিভাগ আলাদা আলাদা থাকে, তাদের নিজ নিজ কাজকর্ম সম্পাদন করে এবং নিজ ভাবে বা অর্থাৎ স্বয়ংসম্পূর্ণভাবে একটি বিভাগ আরেকটি বিভাগের উপরে নির্ভরশীল নয়। দেন হচ্ছে সর্বোচ্চ শৃঙ্খলা প্রতিষ্ঠা। সামরিক সংগঠনের ন্যায় এরূপ সংগঠনে অধিক মাত্রায় শৃঙ্খলা বিধান সম্ভব হয়। দায়িত্ব কর্তব্য ক্ষমতা স্পষ্টভাবে বর্ণিত হয় এবং প্রত্যেকেই তার কার্যের জন্য সর্বোচ্চভাবে তার ঊর্ধ্বতনের নিকট দায়ী হয়। সকল ক্ষেত্রেই সহজেই শৃঙ্খলা বজায় থাকে। অর্থাৎ এই সরলরৈখিক সংগঠনের অন্যতম সুবিধা হচ্ছে এখানে সর্বোচ্চ পর্যায়ের শৃঙ্খলা প্রতিষ্ঠা করা সম্ভব হয়। দেন হচ্ছে আন্তঃবিভাগীয় যোগাযোগ। আন্তঃবিভাগীয় যোগাযোগ বলতে আমরা যা বুঝি, এই ধরনের সংগঠন কাঠামোতে বিভাগগুলো একজন সাধারণ ব্যবস্থাপক বা মহাব্যবস্থাপকের অধীনে এবং উপরি বিভাগগুলো বিভাগীয় ব্যবস্থাপকের অধীনে কর্মরত থাকে। ফলে আন্তঃবিভাগীয় যোগাযোগ ঊর্ধ্বতনের মাধ্যমে সম্পূর্ণ হয় এবং প্রত্যেকে তাদের নির্দিষ্ট লক্ষ্য বা উদ্দেশ্য সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকে। ফলে প্রত্যেকে তাদের লক্ষ্যের প্রতি খুব মনোযোগী হয়ে কাজকর্ম করতে পারে। ফলে বিভাগীয় একটা আন্তঃবিভাগীয় একটা যোগাযোগ খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে সম্পূর্ণ হয়। ফলে প্রতিষ্ঠানের লক্ষ্য অর্জন খুব সহজ হয়ে থাকে। তারপর আরো যদি বলতে চাই, তাহলে এখানে দেখা যায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা যায়। অর্থাৎ সরলরৈখিক সংগঠনের অন্যতম আরেকটি সুবিধা, যেটা আমি এখানে উল্লেখ করিনি, তারপরেও বলতে চাই, যেটা এই সরলরৈখিক সংগঠনে সিদ্ধান্ত গ্রহণ এবং বাস্তবায়নটা খুব দ্রুত করা যায়। কারণ কি? কারণ একজন মাত্র বস থাকেন, তিনি সকলের কাছ থেকে তার বা প্রত্যেকটা ডিপার্টমেন্টের বা উপবিভাগের মতামত নিয়ে তিনি একটা চূড়ান্ত সিদ্ধান্ত দিয়ে দেন এবং সেই সিদ্ধান্ত বাস্তবসম্মত এবং সেই অনুযায়ী প্রতিষ্ঠানটাকে বা সংগঠনের কার্যাবলী সম্পূর্ণ করতে হয়। এই জন্যই এই সরলরৈখিক সংগঠনে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সরলরৈখিক সংগঠনের অসুবিধা। অর্থাৎ সরলরৈখিক সংগঠন যেমন কিছু এক্সট্রা বা অতিরিক্ত সুযোগ সুবিধা প্রদান করে থাকে, সাথে সাথে এই সরলরৈখিক সংগঠনের কিছু সমস্যা বা কিছু প্রবলেম দেখা দেয়। সেই প্রবলেমগুলোর মধ্যে প্রথম যে প্রবলেমটা হচ্ছে সেটা হচ্ছে বিশেষায়নের অভাব। অর্থাৎ এরূপ সংগঠন কাঠামোতে একজন নির্বাহীকে তার গণ্ডিতে সকল ধরনের কাজকর্ম সম্পাদন করতে হয়, যা সকল অবস্থায় দক্ষতার সাথে সম্পাদন করা একজন নির্বাহীর পক্ষে সম্ভব হয় না।
ফলে কোনো কার্যে বিশেষজ্ঞতা বা বিশেষায়নের রীতিও কার্যকর করা সম্ভব হয় না। দেন হচ্ছে স্বৈরতন্ত্রের প্রতি ঝোঁক। এক্ষেত্রে প্রত্যেক নির্বাহী নিজস্ব গণ্ডিতে সর্বময় কর্তৃত্বের অধিকারী ও অধস্তন মুন্ডের কর্তা বিবেচিত হয়। অর্থাৎ যে কারণে স্বৈরতন্ত্রের প্রতি একটি স্বাভাবিক ঝোঁক প্রবণতা এরূপ সংগঠন কাঠামোতে লক্ষ্য করা যায়। অর্থাৎ এই সংগঠন কাঠামোতে ব্যবস্থাপক বা মহাব্যবস্থাপক তিনি যাবতীয় সকল সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং সেই অনুযায়ী কাজ করার জন্য বিভাগ উপবিভাগকে নির্দেশনা দিয়ে থাকে। তাই বলা হয়ে থাকে এই সরলরৈখিক সংগঠনের একটা প্রবণতা আছে স্বৈরতন্ত্রের প্রতি। ফলে এই সংগঠন কাঠামোতে স্বৈরতন্ত্রের প্রতি একটা ঝোঁক বিদ্যমান থেকেই যায়। ফলে একদল মোসাহেব বা তোষামোদকারী সৃষ্টি হওয়া এক্ষেত্রে খুবই স্বাভাবিক বা খুবই সিম্পল একটা ব্যাপার। দেন হচ্ছে নির্বাহীদের কার্যভার বৃদ্ধি। এক্ষেত্রে প্রতিষ্ঠানে নিয়োজিত স্বল্প সংখ্যক নির্বাহীকে তার গণ্ডিতে কোনো সহযোগিতা ছাড়াই সকল কাজ সম্পাদন ও তার জন্য ঊর্ধ্বতনের নিকট দায়ী থাকতে হয়। ফলে নির্বাহীগণ সবসময় অতিরিক্ত কাজের চাপের মধ্যে থাকে এবং যা ফলপ্রদ কাজে বাধার সৃষ্টি করে। অর্থাৎ এই পর্যায়ে একজন নির্বাহীর বা একজন ঊর্ধ্বতন কর্মকর্তার অনেক কাজ সম্পাদন করতে হয়, ফলে তার কাজের ভারটা দিন দিন বাড়তেই থাকে বা বৃদ্ধি পেতেই থাকে। এটা হচ্ছে সরলরৈখিক সংগঠন ব্যবস্থার অন্যতম আরেকটি অসুবিধা। দেন হচ্ছে সমন্বয়ের সমস্যা। প্রতিটি বিভাগ স্বয়ংসম্পূর্ণ থাকে বিধায় এরূপ সংগঠনে একমাত্র সাধারণ বা মহাব্যবস্থাপকের মাধ্যমে কার্য সমন্বয় বিধান করতে হয়, যা অনেক ক্ষেত্রে সময় সাপেক্ষ ও জটিল হয়ে দাঁড়ায়। এছাড়াও সকল বিভাগ স্বাধীন হওয়ায় পারস্পরিক সম্পর্ক ও সমঝোতা সৃষ্টি হয় না। অর্থাৎ পারস্পরিক সমঝোতা ও পারস্পরিক সম্পর্ক তৈরি করা অনেক জটিল হয়ে যায়। পরে বিভাগ উপবিভাগ অর্থাৎ এগুলোর মধ্যে একটা সমন্বয়ের ঘাটতি বা সমন্বয় জনিত সমস্যা রয়েই যায়। দেন হচ্ছে জটিল ও বৃহদায়তন প্রতিষ্ঠানের অনুপযোগী। বর্তমান বৃহদায়তন উৎপাদনের যুগে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে বড় ধরনের প্রতিষ্ঠান গঠন ও পরিচালনার কোনো বিকল্প নেই। অর্থাৎ ছোট প্রতিষ্ঠানগুলো বড় প্রতিষ্ঠানের কাছে হুমড়ি খেয়ে পড়তে বাধ্য হয় বা দুর্বল থাকে। অথচ সরলরৈখিক সংগঠনের মাধ্যমে জটিল ও বড় ধরনের সংগঠন পরিচালনা করা সম্ভব হয় না। আর এই কারণেই সরলরৈখিক সংগঠনটা দিন দিন পিছিয়ে পড়ছে। কারণ বড় বড় ও জটিল প্রতিষ্ঠানের উপযোগী ব্যবস্থাপনা উপযোগী সংগঠনগুলো দিন দিন চেঞ্জ হচ্ছে বিধায় এটা একটা সরলরৈখিক সংগঠনের অন্যতম অসুবিধা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের সুবিধা ও অসুবিধা। প্রথমেই আমরা যেটা জানবো সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলতে আমরা কি বুঝি। যে সংগঠন কাঠামোতে কর্তৃত্ব রেখা উপর থেকে নিচের দিকে সরল রেখা আকারে নেমে আসে এবং সরলরৈখিক নির্বাহীকে সহযোগিতা করার জন্য সহযোগী বা পদস্থ কর্মী নিয়োগ করা হয়, তাকে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন বলা হয়। উৎপাদন ব্যবস্থাকে সহযোগিতা করার জন্য সহযোগী উৎপাদন ব্যবস্থাপক নিয়োগ বা এরূপ পদ সৃষ্টি করা এ ধরনের সংগঠনের উদাহরণ। অর্থাৎ বিক্রয় ব্যবস্থাপককে সাহায্য করার জন্য একজন উপবিক্রয় ব্যবস্থাপক বা সহযোগী বিক্রয় ব্যবস্থাপক নিয়োগ দিলে সেই ধরনের সংগঠনকে বলা হয় সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠন। আর এই সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের কিছু সুবিধা আমরা এখন জানবো। প্রথম যে সুবিধা সেটা হচ্ছে নির্বাহী কর্মভার লাঘব। আমরা দেখেছি সরলরৈখিক সংগঠনগুলোতে নির্বাহীর কর্মভার দিন দিন বাড়তে থাকে। আর এখানে যেহেতু সরলরৈখিক ও পদস্থ কর্মী সংরক্ষণ একই সাথে দুইটা ব্যক্তি ইনক্লুড থাকে, অর্থাৎ সরলরৈখিকের ক্ষেত্রে ঊর্ধ্বতন কর্মকর্তার বা বসের অনেক কাজ সম্পন্ন করতে হয়। এই জন্যই সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের ক্ষেত্রে কি হয়, একজন পদস্থ কর্মী সংগঠন অর্থাৎ বসকে সাহায্য করার জন্য একজন পদস্থ কর্মী নিয়োগ দেওয়া হয়। ফলে বস কাজের প্রেসার থেকে বা অতিরিক্ত কার্যভার থেকে কিছুটা হলেও রেহাই পায়। দেন হচ্ছে স্বেচ্ছাচারিতার সুযোগ হ্রাস। এ ধরনের সংগঠনে স্বাভাবিকভাবে একজন নির্বাহী তার দায় দায়িত্বের অংশবিশেষ সহযোগী বা উপদেষ্টার কর্মীর উপর অর্পণ করে। এছাড়াও বিশেষজ্ঞ কর্মীর উপস্থিতি থাকায় প্রয়োজনীয় বিষয়ে পরামর্শ গ্রহণ এক্ষেত্রে সরলরৈখিক নির্বাহীর নৈতিক দায়িত্ব হয়ে দাঁড়ায়। অর্থাৎ সকল ক্ষেত্রে তিনি এককভাবে সিদ্ধান্ত না নিয়ে তিনি সহযোগী নির্বাহী সহযোগিতা নিয়ে সিদ্ধান্তগুলো
নিতে পারে, ফলে তার স্বেচ্ছাচারী হওয়ার সম্ভাবনা হ্রাস পায়। দেন হচ্ছে সমস্যার দ্রুত সমাধান। সরলরৈখিক সংগঠনে নির্বাহী নানান কাজে ব্যস্ত থাকায় অনেক সময় তার পক্ষে উদ্ভূত সমস্যা সমাধানে যথাযথ ভূমিকা পালন করা সম্ভব হয় না। কিন্তু এক্ষেত্রে উপদেষ্টা কর্মীর উপস্থিতি থাকায় বা কর্মী উপদেষ্টা উপস্থিতি থাকায় তারা সমস্যা সমাধানে নির্বাহীকে প্রয়োজনীয় সহযোগিতা ও সাহায্য করে থাকে। ফলে সমস্যা দ্রুত নিষ্পত্তি করাও সম্ভব হয়। অর্থাৎ কোনো কারণে যদি বস অসুস্থ হয়ে পড়েন বা কোনো কাজে ব্যস্ত থাকেন, তখন সহযোগী যে ব্যবস্থাপক থাকেন বা সহযোগী কর্মকর্তা যিনি থাকেন, তিনি ওই কাজগুলো তার বসের অনুপস্থিতিতে সম্পাদন করতে পারে। ফলে এক্ষেত্রে কি হয়, কাজের একটা চলমান প্রক্রিয়া বজায় থাকে। দেন হচ্ছে নমনীয়তা অর্জন। সরলরৈখিক সংগঠনে নির্বাহীগণ অনেক অনেক সময় কার্যক্ষেত্রে এত ব্যস্ত থাকে যাতে প্রতিষ্ঠানের জন্য নতুন চিন্তা ভাবনা ও প্রয়োজনীয় পরিবর্তন সাধন তাদের পক্ষে সম্ভব হয় না। কিন্তু পদস্থ কর্মী কর্মরত থাকায় নির্বাহী যেমন নতুন চিন্তা ভাবনা করার সুযোগ পায়, তেমনি প্রয়োজনে একাধিক সহযোগী নিয়োগ করে কর্মক্ষেত্রে প্রয়োজনীয় পরিবর্তন সাধন করতে পারে। দেন সমন্বয় ও নিয়ন্ত্রণের সুবিধা। এরূপ সংগঠনে পদস্থ কর্মীগণ অন্য বিভাগের খোঁজ খবর গ্রহণ, তথ্য সংগ্রহ, তথ্য প্রদান ইত্যাদি কাজ করতে পারায় অন্য বিভাগের সাথে প্রয়োজনীয় সমন্বয় সাধন সহজ হয়। এছাড়া অধস্তনের কাজের খোঁজ খবর গ্রহণ, কার্যফল মূল্যায়ন ও প্রয়োজনীয় নিয়ন্ত্রণ ব্যবস্থা আরোপও অনেক সহজ হয়ে যায় বা সহজ হয়ে থাকে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই ছিল সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের সুবিধা। এখন আমরা যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের অসুবিধা। অর্থাৎ এই সরলরৈখিক সংগঠন ও পদস্থ কর্মী সংগঠনের কিছু সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও আছে। সে অসুবিধাগুলোর প্রথম অসুবিধা হচ্ছে ব্যয় বৃদ্ধি। অর্থাৎ একজন বসকে যে বেতন দিতে হতো, কিন্তু দুইজন ওই বসের সহযোগী হিসেবে নিয়োগ যাকে দেওয়া হয় তাকেও তো একটা স্যালারি দিতে হয়। ফলে কি ব্যয় বৃদ্ধি পায়, প্রতিষ্ঠানের ব্যয় বৃদ্ধি পায়। দেন হচ্ছে সহযোগীদের কর্তৃত্ব ও কার্য বিষয়ে অস্পষ্টতা। অর্থাৎ সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের অন্যতম অসুবিধা হচ্ছে সহযোগীদের কর্তৃত্ব ও কার্য বিষয়ে অস্পষ্টতা। এক্ষেত্রে সরলরৈখিক নির্বাহীদের কর্তৃত্ব ও দায়িত্ব সুস্পষ্টভাবে সংগঠন কাঠামোতে বর্ণিত হলেও পদস্থ কর্মীদের ক্ষেত্রে তা থাকে না। পদস্থ কর্মীর কাজ হয় নির্বাহীর ইচ্ছা মোতাবেক প্রয়োজনীয় কাজ সম্পাদন করা। ফলে তার কাজে অস্পষ্টতা ও দ্বিধাদ্বন্দ্বের সৃষ্টি হয় এবং সমস্যা দেখা দেয়। দেন হচ্ছে বিশেষজ্ঞ কর্মীদের উপেক্ষিত হওয়ার আশঙ্কা। এরূপ সংগঠনের সরলরৈখিক নির্বাহীরা সবসময় কর্তৃত্বের অধিকারী থাকে। পদস্থ বা বিশেষজ্ঞ কর্মীদের কার্যত কোনো কর্তৃত্ব এতে থাকে না। সরলরৈখিক নির্বাহীদের দেয়া কাজ বা দায় দায়িত্ব তারা পালন করে থাকে এবং উক্ত নির্বাহীর নিকটই তাদের কাজের জবাবদিহি করতে হয়। বিশেষজ্ঞ কর্মী কোনো পরামর্শ বা উপদেশ দিলেও তা মানতে নির্বাহী বাধ্য থাকে না। ফলে বিশেষজ্ঞ কর্মী উপদেষ্টারা অনেক সময় উপেক্ষিত ও অবহেলিত হয়ে থাকে। দেন হচ্ছে কর্মকর্তাদের মধ্যে মনোমালিন্য সৃষ্টি। এরূপ সংগঠনে অনেক সময় স্বেচ্ছাসেবী নির্বাহী ও উপেক্ষিত বিশেষজ্ঞ কর্মীর মধ্যে মনোমালিন্য লক্ষ্য করা যায়, যা সহযোগিতার পরিবর্তে অসহযোগিতার পরিবেশ সৃষ্টি করে ও জটিল পরিবেশের জন্ম দেয়। আমাদের দেশের অনেক প্রতিষ্ঠানেই গ্রুপিং, লবিং এর বড় কারণ হলো উভয় ধরনের কর্মীদের মধ্যে দ্বন্দ্ব এবং মনোমালিন্য। দেন হচ্ছে সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব। এরূপ সংগঠনের সিদ্ধান্ত গ্রহণের সময় নির্বাহীগণ অনেক সময় উপদেষ্টা কর্মীদের সাথে সলা পরামর্শে অধিক সময় ব্যয় করে এবং তাদের উপর নির্ভর করে, যা ক্ষেত্র বিশেষে তড়িৎ সিদ্ধান্ত গ্রহণে অহেতুক বিলম্বর কারণ হয়ে থাকে। দেন হচ্ছে বিশেষজ্ঞ কর্মীদের যোগ্যতার বিকাশে বাধা। এরূপ সংগঠনে বিশেষজ্ঞ কর্মীগণ দায়িত্ব কর্তব্য ছাড়াই নির্দিষ্ট গণ্ডিতে সহায়তাকারী হিসেবে সাহায্য করে থাকে বা নিয়োজিত থাকায় অনেক দায়িত্ব কর্তৃত্ব ঝুঁকিপূর্ণ কাজে তারা নিরুৎসাহ বোধ করে। ফলে তাদের যোগ্যতার বিকাশ বাধাপ্রাপ্ত হয়। অর্থাৎ দেখা যায় বস এই সরলরৈখিক ও পদস্থ কর্মী সংগঠনের ক্ষেত্রে অন্যতম আরেকটা অসুবিধা হচ্ছে বিশেষজ্ঞ কর্মীদের যোগ্যতার বিকাশে বাধা। অর্থাৎ একজন বিশেষজ্ঞ কর্মী তার
বিশেষ কাজটা যত দ্রুত এবং সুষ্ঠুভাবে করতে পারে অন্য ব্যক্তি সেটা পারে না, কিন্তু বস তাকে হুকুম বা তাকে নির্দেশ দিয়েছেন ওই কাজটাই করতে হবে, তিনি বাধ্য হয়ে এই কাজটা করতে থাকেন। এতে ভালো ফলাফল পাওয়া যায় না। অর্থাৎ ওই কর্মীর যে বিশেষজ্ঞতা আছে বা বিশেষায়ন আছে সেটা তিনি প্রকাশ করতে বাধাপ্রাপ্ত হন বা প্রকাশ করতে ব্যাহত হন। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমরা আরো কিছু সংগঠন আলোচনা করেছিলাম। এর মধ্যে আরেকটা অন্যতম সংগঠন হচ্ছে ম্যাট্রিক সংগঠন। অর্থাৎ ম্যাট্রিক সংগঠনটা হচ্ছে কেমন? দ্রব্য ও কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত সংগঠন কাঠামোকে ম্যাট্রিক সংগঠন বলে। অর্থাৎ দ্রব্য ও কার্যভিত্তিক, অর্থাৎ দ্রব্যভিত্তিক এবং কার্যভিত্তিক বিভাগীয়করণের সমন্বয়ে গঠিত সংগঠন কাঠামোকে ম্যাট্রিক সংগঠন বলা হয়। দ্রব্যভিত্তিক বিভাগীয়করণের ক্ষেত্রে প্রতিটা দ্রব্য ও সেবার জন্য যেভাবে আলাদা বিভাগ ও বিভাগীয় ম্যানেজার কর্মরত থাকে, এক্ষেত্রে প্রতিটা দ্রব্য বা সেবাকে আলাদা প্রজেক্ট ধরে তার জন্য একজন প্রজেক্ট ম্যানেজার নিয়োগ করা হয়। অন্যদিকে উৎপাদন, বিপণন, ক্রয়, বিক্রয়, মানব সম্পদ ইত্যাদি কার্যভিত্তিক বিভাগগুলো এই একইভাবে কর্মরত থাকে। এক্ষেত্রে কার্যভিত্তিক বিভাগগুলোর ব্যবস্থাপকদের কার্যিক ব্যবস্থাপক হিসেবে বিবেচনা করা হয়। এক্ষেত্রে প্রজেক্ট ব্যবস্থাপকগণ তাদের স্ব দ্রব্য প্রজেক্টের জন্য দায়িত্বপ্রাপ্ত থাকেন। কার্যিক ব্যবস্থাপকগণের কাজ হয় প্রজেক্ট ব্যবস্থাপকগণের চাহিদা অনুযায়ী উৎপাদন, বন্টন ও আনুষঙ্গিক কাজে সহায়তা করা। এ ধরনের সংগঠনে সাধারণ বা মহাব্যবস্থাপক কার্যত ম্যাট্রিক্স ব্যবস্থাপক হিসেবে গণ্য হয়। তার অধীনে একদিকে থাকে বিভিন্ন কার্যিক ব্যবস্থাপক ও অন্যদিকে প্রজেক্ট বা দ্রব্য ব্যবস্থাপকগণ। এ কারণে একে টু বস এমপ্লয়িজ পদ্ধতির সংগঠন কাঠামো নামেও বলা হয়ে থাকে। অর্থাৎ ম্যাট্রিক সংগঠনকে টু বস এমপ্লয়িজ সংগঠন বা পদ্ধতির সংগঠনও বলা হয়ে থাকে। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, আমি সরল ম্যাট্রিক সংগঠনের কিছু সুবিধা এবং অসুবিধার কথা বলি। ম্যাট্রিক সংগঠনের সুবিধা: নির্বাহীগণের দক্ষতা বৃদ্ধি পায়। যেহেতু এখানে কার্য এবং দ্রব্য ভিত্তিক আলাদা আলাদা বিভাগ থাকে, এই বিভাগগুলোতে নির্বাহীগণ নিয়োজিত হয়ে তাদের দক্ষতা প্রদর্শন করতে পারে, অর্থাৎ এক্ষেত্রে তাদের দক্ষতা বৃদ্ধি পাওয়ার একটা সুযোগ থাকে। দেন হচ্ছে সহযোগিতার উন্নয়ন, অর্থাৎ কার্যভিত্তিক এবং দ্রব্যভিত্তিক এই দুই ভাবে ম্যাট্রিক সংগঠনটা গঠিত হয় বলে দ্রব্যভিত্তিক ম্যানেজারগণ বা ব্যবস্থাপকগণ কার্যভিত্তিক ব্যবস্থাপকগণদেরকে বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকে। কার্যকর সমন্বয় প্রতিষ্ঠা: দ্রব্যভিত্তিক এবং কার্যভিত্তিক সংগঠন কার্যভিত্তিক বিভাগীয়করণের ফলে এরা প্রত্যেক বিভাগ আরেক বিভাগকে সাহায্য সহযোগিতা করে থাকে, ফলে এই ক্ষেত্রে একটা সুষ্ঠু সমন্বয় পরিলক্ষিত হয়। উচ্চ নির্বাহীগণকে সহায়তা দান: উচ্চ নির্বাহীর অধীনে যারা অধনির্বাহী থাকে বা নির্বাহীগণ থাকে, তারা কি করেন? তাদের কাজকর্ম বা তাদের দায় দায়িত্বের ব্যাপারে দায়বদ্ধ থাকে ঊর্ধ্বতন নির্বাহীর কাছে, এবং তারা ঊর্ধ্বতন নির্বাহীকে বিভিন্ন পরামর্শ, বিভিন্ন সহযোগিতা করে সাহায্য করে থাকে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে। দেন হচ্ছে প্রতিভা ও দক্ষতার সমন্বয়: এ ধরনের সংগঠন কাঠামোতে বহুমুখী প্রতিভা, অভিজ্ঞতা ও দক্ষতা একত্রিত হয়। উন্নত প্রযুক্তি ও যোগাযোগ ব্যবস্থার কারণে প্রতিভা ও যোগ্যতাকে কাজে লাগানো সহজ হয়, এতে যে কোনো জটিল সমস্যা সহজে সমাধান করে এগিয়ে যাওয়া যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল ম্যাট্রিক সংগঠনের সুবিধা। এখন কিছু অসুবিধা আমি বলি। প্রথম হচ্ছে প্রশাসনিক খরচ বৃদ্ধি: যেহেতু দ্রব্য এবং কার্য দুই ভাবে সংগঠনটাকে বিভাগীয়করণ করা হচ্ছে, ফলে অধিক লোক বা অধিক কর্মকর্তা নিয়োগ দিতে হয়, ফলে প্রতিষ্ঠানের ব্যয় ক্রমবর্ধমান হারে বাড়ে। দ্বৈত কর্তৃত্বের বিপদ: এরূপ সংগঠনে প্রজেক্ট ব্যবস্থাপক, কার্যভিত্তিক ব্যবস্থাপক এবং ক্ষেত্রবিশেষে আঞ্চলিক ব্যবস্থাপকগণ পাশাপাশি কর্মরত থাকেন। এতে কোনো সমস্যায় সিদ্ধান্ত গ্রহণ বা মতামত প্রদানে দ্বৈত কর্তৃত্বের সৃষ্টি হয়, যা ক্ষেত্রবিশেষে সমস্যার সৃষ্টি করতে পারে বা তৈরি করে থাকে। দেন হচ্ছে দ্বন্দ্ব সৃষ্টি: এ ধরনের সংগঠন কাঠামোতে একই সমান্তরালে কার্যভিত্তিক ব্যবস্থাপক ও প্রজেক্ট ব্যবস্থাপকগণ কাজ করায় একে অন্যকে কোনো নির্দেশ দিতে বা বাধ্য করতে পারে না। তাই কোনো কারণে একবার ভুল বোঝাবুঝির সৃষ্টি হলে তা দ্বন্দ্বের রূপ নেয়। এমন অবস্থায় প্রতিষ্ঠান পরিচালনা মারাত্মক জটিলতা দেখা দেয়। দেন হচ্ছে দলগত সিদ্ধান্ত গ্রহণের সমস্যা: এ ধরনের সংগঠন একটা সাধারণ সিদ্ধান্ত নিতে গেলেও সমান্তরাল পর্যায়ে কর্মরত ব্যবস্থাপকগণ
দলগতভাবে সিদ্ধান্ত নেন। প্রতিটি বিষয়ে এই ধরনের সিদ্ধান্ত নিতে যে ঝামেলা, পাশাপাশি সময় নষ্ট ও নানান ধরনের জটিলতা দেখা দেয়। দেন হচ্ছে পরিবর্তনের সমস্যা। এরূপ সংগঠনে কোন ধরনের পরিবর্তন আনতে হলে সে ধরনের সিদ্ধান্তে কর্পোরেট লেভেল বা উচ্চ পর্যায় থেকে নিতে হয়। সেক্ষেত্রে যোগাযোগ ব্যবস্থায় কোনো দুর্বলতা বা নিচের পর্যায়ের নির্বাহীগণের দক্ষতায় অভাব থাকলে এরূপ পরিবর্তনের সাথে দ্রুত সাড়া তাদের পক্ষে সম্ভব হয় না। অর্থাৎ এক্ষেত্রে একটা আহ বিলম্ব বা দূরত্বতা দেখা দেয়। সো প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই ছিল ম্যাট্রিক সংগঠনের অসুবিধা। এ পর্যায়ে আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। আল্লাহ হাফেজ। হাসান ভাই।